আমি আরিফ ২-৩ পড়াশোনার কারণে পরিবার থেকে দূরে। ঘর অগোছালো নয়, শুধু নিঃসঙ্গতার ছাপ স্পষ্ট। জানলার ফাঁক দিয়ে সকালের আলো ঢুকে পড়ে। আরিফ ও আমি একা থাকা শিখেছি। কিন্তু একা থাকা আর একা অনুভব করা দুটো জিনিস এক নয়। আমি টেবির উপর জমে থাকা নোটবুক, অসম্পূর্ণ কফি আর কাল রাতের নুডলসের খালি প্যাকেট সরাই। তখনই দরজায় টকটক। দরজা খুলে দেখি সামনে দাঁড়িয়ে এক বৃদ্ধা মহিলা, চুলে সাদাধূসর ছোঁয়া, মুখে অদ্ভুত শান্তি। তার চোখে যেন অনেক ভাগ্যের গল্প জমে আছে। মহিলা, তুমি কি আরিফ? নতুন আসছলে? আরিফ? জি। আপনি কে? মহিলা হাসেন। আমি শামিরা খালা। পাশের ফ্ল্যাটে থাকি। সবাইকে জানতে ইচ্ছে হয়, এটা আমার খারাপ অভ্যাস। তিনি হাতে ছোট্ট একটা তাসের মতো বাক্স এগিয়ে দেন। শামিরা খালা, এটা নাও। প্রথম দিন এখানে ওঠা মানুষকে আমি ছোট একটা উপহার দিই গি। আমি বাক্স খুলে দেখি একটা পুরনো রূপার চাবি। ওটার গায়ে খুব সূক্ষ্ম নকশা খোদাই করা। আরিফ, এটার দরজা কোনটা? শামিরা খালা হালকা হাসি। সময় এলে নিজেই বুঝবে গু। আমি কিছু বলতে যাব, তিনি চলে যান। করিডোরের বাতাসে যেন একটু ঠান্ডা কাঁপন ছড়িয়ে থাকে। ইন্দ করিডোর দিনগুলো কেটে যায়। ধীরে ধীরে শামিরা খালা আমার রুটিনের অংশ হয়ে ওঠেন। মন্টাজ। তিনি আমাকে একদিন গরম খাবার দেন, বলেন আজ ঠান্ডা খুব, তুমি না খেলে হবে না গু। আরেকদিন দরজা খুলতেই দেখি ওনার হাতে একটা প্যাকেট। এটা তোমার পড়ার টেবিলের জন্য আলো। চোখ নষ্ট করে ফেলছ। কখনো লিফটে ওঠার সময় আমার দিকে তাকিয়ে শুধু বলেন, আজ তোমার মন খারাপ। আবার আকস্মিকভাবে বলেন, ঘুম পড়ার আগে জানালাটা বন্ধ করে দিও। আমি কখনো তাকে এসব বলিনি। তিনি কিভাবে বুঝলেন? অ্যাপার্টমেন্টের ছাদ, রাত। আমি ছাদে বসে পড়ি। শামিরা খালা ধীরে ধীরে উঠে আসেন। শামিরা খালা, তারারা দেখলে ভয় কেটে যায়। তোমার ভয় আছে, তাই না? আরিফ, ভয়? কোন ভয়? শামিরা খালা, একলা থাকার ভয়, পথে হারিয়ে যাওয়ার ভয়, আবার কোনো ভুল মেনে নিতে না পারার ভয়ও। আমি স্তম্ভিত। আরিফ, আপনি আমাকে এত কিছু কিভাবে জানেন? তিনি উত্তর দেন না, শুধু বলেন, শামিরা খালা, মানুষ দেখে না, কিন্তু তাদের চারপাশে প্রতিদিন গল্প তৈরি হয়। তুমি শুধু শুনতে শেখো গু। হঠাৎ প্রবল বাতাস আসে, ছাদের আলো দপদপ করে। আমি তাকে জিজ্ঞেস করি, আরিফ, আপনি আসলে কে? শামিরা খালা চোখ বন্ধ করেন, গভীর নিঃশ্বাস নেন। শামিরা খালা, ঠিক সময়ে বলবো। তারপর তিনি আমাকে একটা খাম দেন। শামিরা খালা, এটা তুমি এখন খুলো না। যেদিন মনে হবে তোমার সত্যিটা জানতে হবে, সেদিন খুলে দেখবে গু। অ্যাপার্টমেন্ট, ভোর। আমি ঘুম থেকে উঠেই দেখি দরজার সামনে একটা থালা। ভাত, ডাল, ভাজি, গরম। কেউ সকালে বসে রাখার মতো তাজা। আমি দরজা খুলি, করিডোর শুনশান। আমি ওনার ফ্ল্যাটের দরজা নক করি, কেউ সাড়া দেয় না। সামনে ছোট বাজার, বিকেল। আমি বাজারে হাঁটছিলাম, এক দোকানদার হঠাৎ বলে, দোকানদার খালাকে আবার দেখেননি? উনি তো সবসময় আপনাকে নিয়ে চিন্তা করেন গু। আরিফ, আপনি তাকে আগে থেকেই চিনতেন? দোকানদার, বছরের পর বছর ধরে। উনি খুব মায়াবতী। তবে গু। দোকানদার থামে। আরিফ, তবে কি? দোকানদার, 2 বছর হলো উনি কারো সাথে কথা বলেন না। ছেলের মৃত্যুর পর থেকেই শুধু নিজের ঘরেই থাকেন ঘু। আমি স্তব্ধ হয়ে যাই। আরিফ, না, উনি তো প্রায় প্রতিদিন আমার সাথে কথা বলেন ঘু। দোকানদার ভ্রু কুঁচকে বলে, দোকানদার, তোমার সাথে? তুমি নিশ্চিত? আমার সারা শরীর ঠান্ডা হয়ে যায়। করিডোর, রাত। আমি দৌড়ে ফিরে এসে ওনার দরজার সামনে দাঁড়াই। হাত কাঁপছে। আমি দরজায় নক করি। নীরবতা। আরও জোরে নক করি। কোনো উত্তর নেই। হঠাৎ মনে পড়ে ওনার দেওয়া রূপার চাবি।
কাপা হাতে আমি চাবিটা তালায় দিই। একটা নরম ক্লিক। দরজা আস্তে আস্তে খুলে যায়। শূন্য অন্ধকার। ভেতর থেকে ঠান্ডা বাতাস বেরিয়ে আসে। আমি এক পা ভেতরে দিই। হঠাৎ দেখতে পাই টেবিলের উপর একটা ছবি। আমি কাছে গিয়ে ছবিটা হাতে নেই। আমার শরীর জমে যায়। ছবিতে আমি 2 বছর আগে, ঠিক যেদিন প্রথম দিনে এই শহরে এসেছিলাম। আর ছবির পাশে খুব ছোট করে লেখা, সময় হলে সব জানবে আরিফ। কাপা কণ্ঠে আমি ফিসফিস করি, আরিফ, আপনি কে? তখনই খোলা দরজার পেছন থেকে একটি পরিচিত কণ্ঠ ভেসে আসে, শান্ত, মমতাময় আর ভয়ঙ্করভাবে কাছে। সামিরা খালা, ওজ, এখন তুমি প্রস্তুত? দরজা খোলা। অন্ধকারের ভিতর ঠান্ডা বাতাস। আমি ছবিটা হাতে ধরে স্থির দাঁড়িয়ে আছি। আমার কণ্ঠ শুকনো। আরিফ, আপনি কোথায়? নীরবতা। তারপর ধীরে ধীরে পায়ের শব্দ। সামিরা খালা ছায়া থেকে বেরিয়ে আসেন। তার মুখের ভাঁজগুলো আলো ছায়ায় বদলে যাচ্ছে। কিন্তু তার চোখ অদ্ভুত শান্ত, যেন অনেক আগেই সিদ্ধান্ত নেওয়া। সামিরা খালা, ডর পেও না। তুমি সত্য জানার পথে এসেছ। এখন ভয় করা মানে পিছিয়ে যাওয়া। গিয়ে আমি পিছিয়ে যাই। হৃৎপিণ্ড জোরে ধুকপুক করছে। আরিফ, আপনি আমার ছবি রাখলেন কেন? 2 বছর আগের। খালা ধীরে সোফায় বসেন, যেন দীর্ঘদিনের ক্লান্তিতে ভেঙে পড়েছেন। সামিরা খালা, বসো। আরিফ, আলোটা জ্বালাও। আমি কাপা হাতে সুইচ অন করি। আলো জ্বলে ওঠে। ঘরটা যেন অনেক দিনের অনুপস্থিতির ধুলোয় ভারী। দেয়ালে পুরনো ছবি, কিছু ভাঙা শেলফ, আর কোণে একটা প্রাচীন কাঠের বাক্স। আমি বসে পড়ি। আরিফ, আপনি কি আমাকে নজর রাখতেন? সামিরা খালা, হ্যাঁ, কিন্তু যেভাবে তুমি ভাবছ সেভাবে না। গিয়ে তিনি টেবিল থেকে একটা পুরনো খাতা তোলেন, আমার দিকে এগিয়ে দেন। সামিরা খালা, এটা আমার ছেলের ডায়েরি। আমি ধীরে খাতা খুলে দেখি, ভেতরে সূক্ষ্ম হাতের লেখা। ক্লোজ আপ, ডায়েরির পৃষ্ঠা। আজ নতুন একজন ছাত্র পাশের বাড়িতে উঠেছে। ছেলেটা চুপচাপ, চোখে চাপা দুঃখ। কিছুদিন পর ওর সাথে কথা বলবো। আমি স্তম্ভিত হয়ে পড়ি। আরিফ, কিন্তু আমি তো তখন শহরে আসিনি। আমি প্রথম এসেছি গত বছর। খালা গভীর নিঃশ্বাস নেন। সামিরা খালা, ঠিক, তুমি না, কিন্তু ওর বর্ণনা ছিল তোমার মতোই, একদম হুবহু। ঘরের বাতাস যেন জমে ওঠে। আমি গিলতে পারি না। ইন্দ খালার ফ্ল্যাট, আরও গভীরে, রাত। খালা আমাকে ওই প্রাচীন কাঠের বাক্সের কাছে নিয়ে যান। সামিরা খালা, ও বেঁচে থাকলে তোমার বয়সী হতো এখন। তোমাদের দুইজনের মধ্যে এক অদ্ভুত সাদৃশ্য ছিল। কথা বলার ভঙ্গিতে, হাঁটার ছন্দে, এমনকি নীরব থাকাতেও। তিনি বাক্স খুলে দেন। ভেতরে কাপড়ে মোড়া কিছু জিনিস, একটা শার্ট, একটা ঘড়ি, আর একটা ছোট অ্যালবাম। আমি একটা ছবি তুলে দেখি, সেখানে খালার ছেলে, বয়সে 2-3। আর হৃদয় থেমে যায়। সে দেখতে সত্যিই আমার মতো। আরিফ ফিসফিস করে, এটা এটা কি সম্ভব? সামিরা খালা, তুমি বুঝতেই পারো না। প্রথম দিন যখন তোমাকে দেখলাম, মনে হলো মৃত ছেলে ফিরে এসেছে। তোমার সঙ্গে কথা বলার পর নিশ্চিত হলাম, তোমার ভিতর তার কিছু আছে, এমন কিছু যা ব্যাখ্যা করা যায় না। আমি ছবি নামিয়ে রাখি। ঘরটা যেন শরীরের উপর চেপে বসে আছে। ইন্দ ফ্ল্যাটের টেবিল, একই রাত। খালা আমাকে আবার সেই খামটা বের করে দেন, যেটা তিনি কয়েকদিন আগে দিয়েছিলেন। সামিরা খালা, এবার খুলো। আমি খাম ছিঁড়ে ভিতর থেকে একটা চিঠি বের করি। চিঠিটা তার ছেলের হাতের লেখা। চিঠি, ও যদি কখনো এমন কাউকে পাও যে আমাকে মনে করিয়ে দেয়, তাকে সাহায্য করো। তাকে ভুল করতে দিও না। তাকে নিজের মতো একা হয়ে যেতে দিও না। সে আমার জায়গা পূরণ করতে আসবে না, সে নিজের গল্প নিয়ে আসবে। তাকে পথ দেখিও। চিঠি পড়ে আমি নিঃশ্বাস হারিয়ে ফেলি। আরিফ, আপনার ছেলে আমাকে আগে থেকেই কিভাবে কল্পনা করেছিল? সামিরা খালা, আমি জানি না।
তবে সে বলতো, আমি বুঝতে পারি মানুষকে, যেন তাদের আসার আগেই ছায়া দেখি। তিনি আমার হাত ধরেন। সামিরা খালা, তোমার আসার পর থেকে আমার মনে হচ্ছিল এই শহর তোমাকে বিশেষ একটা কারণে টেনেছে গি। আমি হাত সরিয়ে নিই। আরিফ, কিন্তু আপনি আমাকে এসব বলেননি কেন? কেন লুকিয়েছেন? খালা চোখ নামিয়ে ফেলেন। সামিরা খালা, কারণ তুমি প্রথমে শুনতে চাইতে না। আর আমি ভেবেছিলাম, যদি বলি তুমি ভয় পেয়ে পালাবে গু। আমার ভিতর রাগ, ভয়, করুণা সব মিশে এক অদ্ভুত সিদ্ধান্তহীনতা। এক্সট অ্যাপার্টমেন্ট বিল্ডিং, গভীর রাত। আমি দৌড়ে বেরিয়ে আসি। অন্ধকার করিডোর পেরিয়ে নিচে নেমে যাই। বাইরে দাঁড়িয়ে ঠান্ডা বাতাস নিই। মাথা ঘুরছে। আরিফ ও। আমি কখনো ভাগ্যে বিশ্বাস করিনি, কোনো রহস্যে না। কিন্তু এখন সবকিছু যেন অদ্ভুতভাবে জোড়া লাগছে। আমি হাঁটতে হাঁটতে বিল্ডিংয়ের পিছনে গিয়ে বসি। এক্সট বিল্ডিংয়ের পিছনের গার্ডেন, রাত। জিরিয়ে বসে আছি। তখন দেখি কেউ আসছে, সামিরা খালা। কিন্তু তিনি হাঁটছেন ধীরে ধীরে। গা রাতের আলোয় তার মুখের ক্লান্তি স্পষ্ট। সামিরা খালা, আমি তোমার পেছনে আসতে চাইনি, কিন্তু তুমি একা থাকতে চাইছো মনে হলো গো। আমি মাথা নিচু করে থাকি। আরিফ, আপনি আমাকে কেন এত খেয়াল করেন? আমাকে নিয়ে আপনার এত টান কেন? তিনি কাছে এসে বসেন। নীরবতা। হঠাৎ তিনি খুব ধীরে বলেন, সামিরা খালা, কারণ তুমি আমার ছেলের মতো নও আরিফ। তুমি সেই মানুষটা যাকে আমার ছেলে বাঁচাতে চেয়েছিল গু। আমি তাকাই। তার চোখে জল চিকচিক করছে। সামিরা খালা, ওর শেষ কথাগুলোর মধ্যে একটা তুমি জানো না গি। তিনি চোখ মুছেন। সামিরা খালা, ও বলেছিল, একদিন এমন একজন আসবে যাকে সাহায্য করলে আমার মতো একটা ভয়ঙ্কর ভুলের হাত থেকে রক্ষা পাবে। আমার দম আটকে যায়। আরিফ, কোনো ভুল? খালা তাকান দূরের দিকে। রাস্তার আলোতে তার মুখ হলুদ হয়ে ওঠে। সামিরা খালা, ও নিজেকে গুটিয়ে নিয়েছিল। কারো উপর ভরসা করতে পারেনি। একা থাকা তাকে মেরে ফেলেছিল। আর আমি কিছুই করতে পারিনি গিয়ে। তিনি আমার কাঁধে হাত রাখেন। সামিরা খালা, তুমি ঠিক তার উল্টো। তুমি এখনো বদলাতে পারো। সম্পর্ক থেকে পালিয়ে যেও না আরিফ। মানুষকে দূরে ঠেলে দিও না গি। আমার চোখ জ্বলে ওঠে। গলা ভারী। আরিফ, কিন্তু আমি তো কোনোদিন আপনার কাছে আসতে চাইনি। কেন আমি? তিনি হাসেন, দীর্ঘশ্বাসের মতো হাসি। সামিরা খালা, এটা তুমি খুঁজে পাবে। আমি নয় গু। এক্সট গার্ডেন, একই স্থান, কয়েক মিনিট পরে। খালা ধীরে উঠে দাঁড়ান। সামিরা খালা, চলো আজ একটুকুই। সত্যের অর্ধেক একদিনে জানলে মানুষ ভেঙে পড়ে। তিনি হাঁটা শুরু করেন। আমি হঠাৎ বলি, আরিফ, আপনার ছেলে মারা গেল কেন? তিনি থেমে যান। খুব ধীরে ঘুরে তাকান। সামিরা খালা, দুর্ঘটনা নয়, আত্মহত্যা নয়, অসুখ নয় গু। এক মুহূর্তের বিরতি। সামিরা খালা, ওর মৃত্যু কারো হাতে হয়েছিল। বাতাস জমে যায়। গাছের পাতা নড়ে না। আরিফ, কার হাতে? তিনি ফিসফিস করে বলেন, সামিরা খালা, যার ছায়া আজও এই বিল্ডিংয়ের ভিতর ঘুরে বেড়ায়। আমার পুরো শরীর ঠান্ডা হয়ে যায়। আরিফ, মানে খুনি এখানেই আছে? তিনি আমার দিকে চেয়ে মাথা নাড়েন। সামিরা খালা, হ্যাঁ, আর সে তোমাকে নজর রাখছে গু। আমি নিঃশ্বাস নিতে পারি না। সামিরা খালা সোজা তাকিয়ে, আরিফ, তুমি সত্য জানার জন্য প্রস্তুত নও, কিন্তু সত্য তোমাকে খুঁজছে গু। তিনি ধীরে দরজার দিকে হাঁটতে থাকেন। আমি চিৎকার করে বলি, আরিফ, আপনি কি আমাকে রক্ষা করবেন? তিনি থেমে পেছনে না তাকিয়ে শুধু বলেন, সামিরা খালা, আমি যতদিন পারি। কিন্তু সময় খুব কম গো। খালা অন্ধকার করিডোরে মিলিয়ে যান। আমি একা দাঁড়িয়ে ছায়াঢাকা রাতের দিকে তাকিয়ে থাকি।
বাতাসে যেন কারো অদৃশ্য পদচিহ্ন। কেউ আমাকে দেখছে। আমি একা দাঁড়িয়ে আছি। স্বামীরা খালার কথাগুলো মাথার মধ্যে প্রতিধ্বনির মতো ঘুরছে। খুনি এখানেই আছে গি। সে তোমাকে নজর রাখছে গি। আমি ধীরে চারপাশ দেখি। বাতাস থেমে গেছে। পাতার নড়াচড়া নেই। হঠাৎ মনে হলো কেউ গাছের পেছন থেকে তাকিয়ে আছে। আমি তাড়াতাড়ি সরে যাই। ইন্দ। অ্যাপার্টমেন্ট বিল্ডিং, করিডোর, রাত। আমি দ্রুত সিঁড়ি বেয়ে উপরে উঠি। করিডোরে আলো দপদপ করছে। দূরে কোথাও টক টক শব্দ। দরজার সামনে পৌঁছে থেমে যাই। মনে হলো ঠিক পেছনে কেউ দাঁড়িয়ে আছে। আমি তাকাই। কেউ নেই। আমি মুহূর্তেই দরজা খুলে ভিতরে ঢুকে সেটাকে ধাক্কা দিয়ে বন্ধ করি। ইন্দ। আমার অ্যাপার্টমেন্ট, রাত। আমি ঘর জুড়ে হাঁটতে থাকি, মাথা ঘুরছে। আরিফ ও। আমি সত্য জানতে চেয়েছিলাম। কিন্তু সত্যের দরজা খুলে দিলে যে এই অদ্ভুত অন্ধকার বেরিয়ে আসবে, তা জানতাম না। আমি জানালার পর্দা সরিয়ে বাইরের অন্ধকার দেখি। কেউ নেই। তবু মনে হয় কেউ ছায়ে দাঁড়িয়ে আছে। মোবাইল বের করে স্বামীরা খালাকে কল দিতে যাই। হঠাৎ স্ক্রিনে একটা মেসেজ ভেসে ওঠে। অচেনা নম্বর। থেমে যাও। আমি স্তব্ধ। আরেকটা মেসেজ আসে। অচেনা নম্বর। তুমি যা খুঁজছ তা তোমাকে ভেঙে দেবে গু। আমি কাপা গলায় টাইপ করি। আরিফ, তুমি কে? কোনো উত্তর আসে না। আমি ফোন ফেলে দিই। ইন্দ। ছাদের সিঁড়িঘর, একই রাত। কিছুক্ষণ পর হঠাৎ মাথায় আসে, খালার ছেলে যেভাবে বর্ণনা করে আমাকে লিখেছিল, সে কি এই বিল্ডিংয়ে মারা গিয়েছিল? এই ছাদে? আমি সিদ্ধান্ত নিয়ে উঠে দেখব। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আলো টিমটিম করে। হঠাৎ মাঝপথে শোনাই ফিসফিস শব্দ। মানুষের কণ্ঠ নয়, যেন বাতাসের মধ্যে চাপা নিঃশ্বাস। আমি গলা শুকিয়ে সামনে এগোই। এক্সট। অ্যাপার্টমেন্টের ছাদ, রাত। দরজাটা ঠেলে ছাদে উঠতেই কাঁপুনি লাগে। যেন ছাদের বাতাস ভারী, অচেনা ভার। চাঁদের আলো কম। চারপাশে অন্ধকার। আমি ধীরে হাঁটতে থাকি। দূরে ছাদের রেলিংয়ের পাশে কিছু একটা পড়ে আছে। আমি কাছে গিয়ে দেখি ছেঁড়া কাগজের টুকরো। একটা ডায়েরির পৃষ্ঠা যেন। কাপা হাতে তা তুলে দেখি। ক্লোজ আপ, পৃষ্ঠার লেখা। আজ ছাদে উঠলে কেউ আমার পেছনে দাঁড়িয়েছিল। মুখ দেখিনি, কিন্তু সে আমাকে চায় না। আমি বুঝেছি এটা স্বামীরা খালার ছেলের হাতের লেখা। আমার গলা শুকিয়ে যায়। হঠাৎ পায়ের শব্দ। আমি তড়িঘড়ি পিছনে তাকাই। অন্ধকারে একটা ছায়ামূর্তি নড়ল। কিন্তু আমি বুঝতে পারি না মানুষ নাকি শুধুই ভয়। আমি পিছিয়ে যাই। আরিফ? কে সেখানে? কোনো উত্তর নেই। ছায়াটা সরে যায়, আর কিছুই দেখা যায় না। ইন্দ। সিঁড়িঘর, ফেরার পথে, রাত। আমি ছাদ থেকে দ্রুত নিচে নামতে থাকি। আমার কানে বারবার শুনি ফিসফিস হাসি, চাপা নিঃশ্বাস, যেন কেউ পিছন থেকে দেখছে। আমি দৌড়াই। শ্বাস ভারী হয়ে আসে। হঠাৎ নিচের তলায় পৌঁছে দেখি স্বামীরা খালা দাঁড়িয়ে। আমি চমকে উঠি। আরিফ? খালা, আপনি এখানে কেন? তিনি আমার দিকে তাকান, চোখে ভয়। স্বামীরা খালা, তুমিই বরং বলো, ছাদে গিয়েছিলে কেন? আমি কিছু বলার আগেই তিনি হাত ধরে টেনে নিজের ফ্ল্যাটের দিকে নিয়ে যেতে চান। স্বামীরা খালা, এভাবে ঘুরে বেরিও না। তুমি যতটা ভাবছ তার চেয়েও বেশি বিপদে আছো। আমি হাত ছাড়িয়ে নেই। আরিফ, আপনি কি কিছু জানেন? কোন ছায়া? কোনো মানুষ? আপনার ছেলে কি বলতে চেয়েছিল? খালার মুখ আরও ফ্যাকাশে। স্বামীরা খালা, আমি তোকে বলতে পারি না। কারণ সত্য বললে তুই আমাকে বিশ্বাস করবি না ঘে। আরিফ, আমি জানতে চাই। তিনি গভীর দীর্ঘশ্বাস নেন। এক মুহূর্ত চুপ থাকেন। তারপর ধীরে বলেন, স্বামীরা খালা, ওর মৃত্যু কোনো অপরিচিত মানুষের হাতে হয়নি গি। আমি স্তব্ধ। আরিফ, তাহলে কার? খালা আমার চোখের দিকে তাকান। তার চোখে পানি উঠে এসেছে।
সামিরা খালা ওর মৃত্যুর সাথে জড়িত এমন একজন যাকে তুই এখনো দেখেছিস সৌল। আমি জমে যাই। আরিফ কে? তিনি ঠোঁট কামড়ান, কিছু বলতে চেষ্টা করেন। ঠিক তখনই করিডোরের আলো নিভে যায়। অন্ধকার। পরক্ষণেই ছটফট শব্দ, যেন কেউ দৌড়ে পালাচ্ছে। আমি টর্চ জ্বালিয়ে দেখি সামিরা খালা নেই। ইন্দ খালার ফ্ল্যাটের সামনে। কয়েক মিনিট পরে আমি দৌড়ে তার দরজায় যাই। নক করি, কোনো সাড়া নেই। আমি দরজার নিচে আলো দেখি, এর মানে খালা ভিতরে আছেন। আরিফ খালা, দরজা খুলুন, আপনি ঠিক আছেন? কোনো উত্তর নেই। ঠিক তখন দরজার নিচ দিয়ে একটা কাগজ সরে আসে। আমি কাগজটা তুলে দেখি, ভেতরে শুধু একটা বাক্য, ওকে বিশ্বাস করো না গি। আমার মাথা ঘুরে যায়। আরিফ, কে লিখলেটা? আমি কাগজটা উল্টে দেখি, পেছনে ছাপা হাতের লেখা, তোমার পাশে যাকে ভাবছ সেই তোমার সবচেয়ে বড় বিপদ গো। আমি গলার শব্দ হারিয়ে ফেলি। হঠাৎ করিডোরের অন্য প্রান্তে একটা ছায়া নড়ে ওঠে। মনে হলো যে কেউ খুব তাড়াতাড়ি দেয়ালের আড়ালে সরে গেল। ইন্দ আমার অ্যাপার্টমেন্ট, পরবর্তী রাত। আমি দরজা বন্ধ করে বসে থাকি, মনে প্রশ্নগুলো ঝড়ের মতো। সামিরা খালা কি সত্যিই আমাকে রক্ষা করছেন, নাকি তিনি কিছু লুকোচ্ছেন? চিঠিকে পাঠাল, ছাদের ছায়াটাকে, খালার ছেলে যাকে ভয় পেত, সে কি এখনো এখানে আছে? আমি ভাবছি, ঠিক তখনই ফোনের স্ক্রিন জ্বলজ্বল করে ওঠে। একটা নতুন মেসেজ, অচেনা নম্বর। সত্যের খুব কাছে চলে এসেছ। আমি ভয় নিয়ে টাইপ করি, আরিফ তুমি কে? উত্তর আসে, অচেনা নম্বর, যাকে তুমি সবচেয়ে বিশ্বাস করো সেই সত্য লুকাচ্ছে গি। আমি ফোনটা হাত থেকে ফেলে দিই। ইন্দ ঘর। একই মুহূর্তে হঠাৎ দরজায় টকটক। আমার বুক ধরফর করছে। আবার টক টক টক। আমি ধীরে দরজা খুলতে যাই, চোখ দরজার ফুটোতে রাখি। সামিরা খালা দাঁড়িয়ে, কিন্তু তার চোখ কখনো এত কঠিন দেখিনি। সামিরা খালা। আরিফ দরজা খোল, আমাদের কথা বলতে হবে গুই। আমি দরজা খোলার ঠিক আগ মুহূর্তে মোবাইলে আরেকটা মেসেজ আসে, অচেনা নম্বর। দরজা খুলো না গি। আমি জমে যাই। খালার কণ্ঠ আরও চাপা, ভয়ঙ্করভাবে শান্ত। সামিরা খালা। আরিফ, তুই যদি আজ কথা না শুনিস সব শেষ হয়ে যাবে। আমার হাত দরজার হাতলে। আমি দ্বিধায়। দুদিকে টান, বিশ্বাস নাকি ভয়। শেষবার মোবাইলের দিকে তাকাই। স্ক্রিনে নতুন মেসেজ, অচেনা নম্বর। সে তোমার ছেলের ব্যাপারে মিথ্যা বলছে গু। আমি ফিসফিস করি, আরিফ তাহলে কে সত্য বলছে? দরজার ওপাশে হঠাৎ খালার গলা, সামিরা খালা। আরিফ, দরজা খোলো, তুই আমার উপর ভরসা করিস না? আমি নিঃশ্বাস নিতে পারি না। ক্যামেরা ধীরে ধীরে দরজার হাতলের দিকে জুম করে। দুদিক থেকে টান, একদিকে খালা, অন্যদিকে অচেনা সতর্কবার্তা। আমার আঙুল হাতলের উপর শক্ত হয়। দরজার ওপাশে সামিরা খালার কণ্ঠ, শান্ত কিন্তু অস্বাভাবিকভাবে চাপা। সামিরা খালা। আরিফ, দরজা খোল, এখনই গি। আমার হাতে দরজার হাতল। মোবাইল স্ক্রিনে অচেনা নম্বরের শেষ 3টা শব্দ এখনো ঝলকাচ্ছে, দরজা খুলো না গি। আমার বুকের ভেতর ভয় আর বিশ্বাসের টানাটানি। কে সত্য বলছে, খালা নাকি অচেনা সেই কণ্ঠ? দরজায় আবার শব্দ, টক টক। সামিরা খালা। তুই ভয় পাচ্ছিস জানি, কিন্তু আমি তোর শত্রু নই গি। আমি গভীর নিঃশ্বাস নিই, ধীরে হাতল ঘুরাই। দরজা খুলে যাই। ইন্দ করিডোর, রাত। খালা দাঁড়িয়ে, চোখ লাল, মুখ উদ্বিগ্ন। তিনি চট করে ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেন। আরিফ, আপনি এভাবে?
তিনি হাত তুলে থামিয়ে দেন। সামিরা খালা, তুই কোনো মেসেজ পাসনি গে? আরিফ, কি? সামিরা খালা, যদি কেউ বলে আমি মিথ্যা বলছি বা তোকে বিপদে ফেলছি, সব মিথ্যা। তুমি কারো কথায় কান দিও না। তার কণ্ঠ কেঁপে যাচ্ছে। আমি মোবাইলটা পকেটে আটকানোর চেষ্টা করি, কিন্তু তখনই স্ক্রিন জ্বলে ওঠে। খালা দেখেই এগিয়ে আসেন, কিন্তু আমি তাকে থামাই। স্ক্রিনে নতুন মেসেজ, অচেনা নম্বর। খুনি তোমার সামনে দাঁড়িয়ে গি। খালা সেটা দেখেই হঠাৎ শ্বাস আটকান। চোখ বড় হয়ে যায়। সামিরা খালা, ওরা আবার শুরু করেছে। আমি স্তম্ভিত হয়ে যাই। আরিফ, কে ওরা? কে আমাকে মেসেজ দিচ্ছে? তিনি আমার হাত ধরে টেনে বসতে বলেন। ইন্দ, আমার অ্যাপার্টমেন্ট, লিভিং রুম, রাত। খালা এক গ্লাস পানি নিয়ে বসেন। তার হাত কাঁপছে। সামিরা খালা, তুই মনে করিস আমার ছেলে খুন হয়েছিল, তাই না? আরিফ, আপনি নিজেই তো বলেছিলেন গু। খালা মাথা নাড়েন। সামিরা খালা, না, আমি ভুল বলিনি। কিন্তু সত্যি পুরোটা বলিনি। আমি জানতাম না কিভাবে বলবো। তিনি দীর্ঘশ্বাস নেন। সামিরা খালা, ওর মৃত্যু কোনো মানুষ করেনি গি। আমি থেমে যাই। আরিফ, মানে? খালা আমার চোখের দিকে তাকান। সামিরা খালা, ওর মৃত্যু হয়েছিল তার নিজের হাতে গু। আমার হৃৎপিণ্ড থেমে যায়। আরিফ, কিন্তু আপনি তো? সামিরা খালা, আমি চেয়েছিলাম কেউ যেন তাকে দোষী না ভাবে। ও একা হয়ে যাচ্ছিল। একা থাকা তাকে ভেঙে ফেলেছিল। কেউ বুঝতে পারেনি, এমনকি আমিও না গে। তিনি অশ্রু মুছেন। সামিরা খালা, আরিফ, আমি কখনো কাউকে দোষারোপ করিনি। আমি শুধু চেয়েছিলাম ওর মতো অন্য কেউ যেন পথ হারিয়ে না ফেলে গু। নীরবতা। ঘরের বাতাস ভারী হয়ে যায়। ইন্দ, লিভিং রুম, একই সময়। আমি নিচের দিকে তাকাই। মোবাইল আবার কম্পন করে। নতুন মেসেজ, অচেনা নম্বর। সে সত্য গোপন করছে না। সে সত্যকে ভুলভাবে বহন করছে গি। আমি মেসেজটা খালাকে দেখাই। তিনি নিঃশ্বাস ফেলে বলেন, সামিরা খালা, এটাই আমি ভয় পেতাম। ওর পুরনো নম্বর এখনও সক্রিয়। লোকজন মাঝে মাঝে ভুলে মেসেজ পাঠায়। ওর মৃত্যুর পরের সপ্তাহগুলোতে সবাই আমাকে দোষ দিত। ভাবত আমি তাকে ঠিকভাবে দেখতে পারিনি, সময় দিইনি। তারপর নম্বরে গালিগালাজ, অভিযোগ, ভয় দেখানো। আমি নম্বর পাল্টালাম, কিন্তু কেউ কেউ এখনো পাঠায়। সবকিছু হঠাৎ পরিষ্কার হতে শুরু করে। সেই অচেনা কণ্ঠ, সতর্কবার্তা, ছাদের ছায়া, সবই ছিল ভুলভ্রান্ত অপরিচিতদের অবশিষ্ট ক্ষোভ, অতীতের প্রতিধ্বনি। আমি ধীরে ধীরে শ্বাস নিই। আরিফ, তাহলে আমাকে কেউ নজর রাখছে না? খালা কষ্টের হাসি দেন। সামিরা খালা, না বাবা। ভয় যখন জমে যায়, ছায়াকেও মানুষ খুনি মনে করে কি? আমি বসে পড়ি। শরীরটা হালকা লাগছে, কিন্তু বুকের মধ্যে এখনও চাপা টান। ইন্দ, সামিরা খালার ফ্ল্যাট, পরে রাত। খালা আমাকে তার ঘরে নিয়ে আসেন। তিনি সেই পুরনো কাঠের বাক্সটা বের করেন। সামিরা খালা, তোকে শেষ জিনিসটা দেখাতে চাই। বাক্সের ভেতর থেকে একটা কাগজ বের করেন, ডায়েরির পাতার মতো। ক্লোজ আপ, পৃষ্ঠা। যদি কোনোদিন আমার মতো একা কোনো ছেলে তোর সামনে আসে, তাকে কাছে টেনে রাখিস গু। কারণ হয়তো সে আমার মতো নয়। হয়তো সে ঠিক সেই মানুষটা যাকে পৃথিবী দ্বিতীয় সুযোগ দিতে চায়। আমি চোখ মুছি। আরিফ, খালা, আপনি প্রথম দিন আমাকে কেন চাবি দিয়েছিলেন? তিনি মমতাভরা চোখে বলেন। সামিরা খালা, ওর ঘর। আমি কাউকে কখনো ঢুকতে দিইনি, কিন্তু তোকে দেখে মনে হয়েছিল তুই ওর অসমাপ্ত জায়গায় আলো নিয়ে আসবি গু। আমি নিঃশব্দে মাথা নিচু করি। ইন্দ, খালার ফ্ল্যাট, আরও পরে রাত। খালা আমার দিকে তাকান। সামিরা খালা, তুই ভেবেছিলি আমি কিছু লুকাচ্ছি, কিন্তু সত্যি বললে ভয় পেতি। তোর কাছে আমি কি খারাপ মানুষ মনে হয়েছিল?
আমি ধীরে বলি, আরিফ, না, আমি শুধু বুঝতে পারিনি আপনি আমাকে এত ভালোবাসেন কেন। তিনি আমার হাত ধরেন। শামিরা খালা, ভালোবাসা আমাদের রক্তের নয়, আমাদের করা বেছে নেওয়ার উপর নির্ভর করে। তুই আমার ছেলের জায়গা নোস, কিন্তু তুই সেই মানুষটা যাকে বাঁচিয়ে আমি ছেলেকে ফিরে পেয়েছি গিয়ে। আমার চোখ ভিজে যায়। এক্সট বিল্ডিংয়ের ছাদ, শেষ দৃশ্য, ভোর আলো ফুটছে। আমি আর খালা ছাদে দাঁড়িয়ে আছি, যেখানে তার ছেলে শেষবার উঠেছিল। সে জায়গা আর ভয়ের নয়, এটা এখন স্মৃতি আর ক্ষমার জায়গা। খালা ধীরে বলেন, শামিরা খালা, কোনো মানুষ একা থাকতে পারে, কিন্তু একা জীবন কাটানো পাপের মতো। তুই আমার জীবনে এসে আমাকে বাঁচিয়েছিস কি। আমি তার হাত ধরি। আরিফ, আর আপনি আমাকে শিখিয়েছেন, মানুষের কাছে যাওয়া দুর্বলতা নয়, এটাই শক্তি গু। খালা হাসেন, চোখে তৃপ্তির আলো। সূর্যের আলো আমাদের উপর এসে পড়ে, দীর্ঘ অন্ধকারের পর নতুন ভোরের মতো।